বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। www.dailynewsstar.com ভার্চুয়াল এডিটর হাফেজ মাওলানা শাহজালাল গোলদার স্টুডিওর বাহির হতে অনুষ্ঠানগুলি এডিটিং এবং পরিচালনা করছেন। শুরুতেই আজ আমাদের এনএসটিভি অনুষ্ঠান। আজ 28 মার্চ 2026। মহান মুক্তিযুদ্ধ 1971, দেশ স্বাধীন 55 পেরিয়ে 56। আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। শুরুতেই ভার্চুয়াল এডিটর হাফেজ মাওলানা শাহজালাল গোলদার যে অনুষ্ঠান দিয়েছেন, আমি 1971 সালের রণাঙ্গনের 265 দিনের একজন মুক্তিযোদ্ধা। আমার কৃত 25 মার্চ, যেদিন আর কি পূর্ব পাকিস্তান রাষ্ট্রটা পাকিস্তান সরকার, ভুট্টো সরকার কর্তৃক ব্ল্যাক আউট করে গণহত্যা চালায়, সেই 25 মার্চ 1971 থেকে 15 ডিসেম্বর মধ্যরাত, অতঃপর 16 ডিসেম্বর হতে 1972 সালের 22 ফেব্রুয়ারি পর্যন্ত ভারতীয় রিফিউজি ক্যাম্পে ছিলাম। সেইটার ওপরেই আজ অনুষ্ঠান এনএসটিভি সংবাদ সহ। এনএসটিভি স্টুডিও, নিউজ স্টার ভবন, যশোর নিবাস, গ্রাজুয়েট ইন্টারন্যাশনাল, আলমদিনা মানি চেঞ্জার কোম্পানি লিমিটেড, গ্রাজুয়েট গ্রুপের সংবাদপত্র দি ডেইলি নিউজ স্টার, উইকলি যশোর টাইমস, সাপ্তাহিক বাংলা 21, সাপ্তাহিক 21, দৈনিক বেনাপোল, দৈনিক সবার আগে। যারা আমাদের এই অনুষ্ঠান পরিচালনায় বিজ্ঞাপন দিয়ে সহযোগিতা করে থাকে, গোলদার সিটি জামে মসজিদ, গোলদার সিটি আবাসন, হোটেল বেনাপোল আবাসিক, যশোর নিবাস, গোলদার সিটি ডিজিটাল মার্কেট, মতিঝিল, আরামবাগ, ঢাকা। 28 মার্চ 2026, নিউজ স্টার ভবন, বঙ্গবন্ধু ডিজিটাল স্টুডিও। আজ এখানে আমি অনুষ্ঠানটি সার্বিকভাবে পরিচালনা এবং 1971 সালের রণাঙ্গনের মুক্তিযোদ্ধা হিসাবে উপস্থিত আছি। আজ আমার নিয়মিত অনুষ্ঠান পরিচালক, উপস্থাপক, সংবাদ পাঠক এবং আজকের অনুষ্ঠানগুলির পরিচালক মুস্তাফিজুর রহমান গোলদার। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। এনএসটিভি স্টুডিওতে স্বাগত। স্টুডিওতে উপস্থিত আছেন আমাদের দি ডেইলি নিউজ স্টার সম্পাদক, প্রকাশক এবং ডেমোক্রেটিক বাংলাদেশের প্রেসিডেন্ট জনাব শাহজাহান আলী গোলদার। আসসালামু আলাইকুম। আজকে আমাদের আলোচ্য বিষয় সেটা হলো 1971 মুক্তিযুদ্ধ এই বিষয়ের উপর। এর আগেই আমাদের সম্পাদক সাহেব আলোকপাত করছেন, এই বিষয়ের উপরে বিস্তারিত আলোচনা হবে। তো আমি এই 1971 মুক্তিযুদ্ধ বিষয়ের উপরে যেটা আলোচ্য বিষয়, সেটার উপরে আমি শুরু করছি। এর উপরে বিষয় আলোকপাত করবেন বিস্তারিত আমাদের সম্পাদক সাহেব জনাব শাহজাহান আলী গোলদার। আসসালামু আলাইকুম। 1971 সালের 25 মার্চ এটা কাল রাত্রি শুরু হয় এবং সেই শুরু থেকে দেখা যাচ্ছে যে 15 ডিসেম্বর 1971, এই সময়ের ভিতরে আপনার মুক্তিযুদ্ধে যাওয়া 265 দিন আপনি মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করছেন। আপনার সনদও আছে এখানে। তো সেই সময়কার সেই 265 দিনের যে অভিজ্ঞতা মুক্তিযুদ্ধের, যুদ্ধকালীন সময়ের সেই মুক্তিযুদ্ধ ফিল্ড বিস্তারিত যদি একটু আলোকপাত করতেন, তো এই মার্চ মাস আমরা একটু জানতে চাচ্ছি বিষয়ের উপর একটু। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। এনএসটিভিকে ধন্যবাদ। পরিচালক মুস্তাফিজুর রহমান সাহেব, আপনাকেও ধন্যবাদ। শুরুতেই আর কি আমাদের এইটি www.dailynewsstar
enstv.com, বাংলাদেশের একমাত্র রাষ্ট্রসংঘ নিবন্ধিত তথ্য সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক লাইসেন্স প্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল, অনলাইন আইপিটিভি। এনএসটিভি এসএ গোলদার, enstv.com, দি ডেইলি নিউজ স্টার ইংরেজি সংবাদপত্রের এই যে অনলাইন নিউজ পোর্টাল। এছাড়াও এই দি ডেইলি নিউজ স্টার গ্রুপের উইকলি যশোর টাইমস, দৈনিক বেনাপোল, দৈনিক সবার আগে, বাংলার 21-এ। আমি 1971 সালের রণাঙ্গনের 265 দিনের একজন মুক্তিযোদ্ধা। এই যে এইটা আমার পরিচিতি, যেটা বনগা বেনাপোল রণাঙ্গন ছিল বাংলাদেশের একমাত্র আর কি। এই রণাঙ্গনেই আমি 265 দিন যুদ্ধ করতে যেয়ে আমার এই বাম কানটি নষ্ট হয়, এখনো নষ্ট। যে লাইফ ট্রি বা জীবন গাছের নিচ দিয়ে 450টি ল্যান্ড ট্যাঙ্কার ঢোকে, এবং এটা আমি আজকের এই সংক্ষিপ্ত বর্ণনায় বলবো, যার মাটির নিচে জয়ন্তীপুর, সাদিপুর এই যে 450টি বাংকার ছিল। 7 ডিসেম্বর 100টি বিমান এই রুট দিয়েই এই যে যশোর ক্যান্টনমেন্টটা দখল করে নেয়, এবং সেই 7 ডিসেম্বর 1971 যশোরটা স্বাধীন হয়। আমরা তখন ওই যশোর কলকাতা রোড ধরে আর কি, আমার বাড়িটা বেনাপোল সিটির, গোলদার সিটিতে, রণাঙ্গন বনগা বেনাপোল থেকে এই যে 2.5 কিলোমিটার যশোরের দিকে। তোমার দেশ আমার দেশ, বাংলাদেশ বাংলাদেশ, তোমার নেতা আমার নেতা, বঙ্গবন্ধু শেখ মুজিব, শেখ মুজিব জয় হোক, জয় হোক, বঙ্গবন্ধুর জয় হোক, জয় হোক, জয় হোক, শ্রীমতী ইন্দিরা গান্ধীর জয় হোক, জয় বাংলা, আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। অতঃপর আর কি এই যে এটা আমার আব্বা মরহুম হাজী মধু গোলদার যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ছিলেন, মাতা মরহুমা হাজী বেগম খাইরুন্নেসাও মুক্তিযোদ্ধা। আমিও এই যে শাহজাহান আলী গোলদার শ্রেষ্ঠ বাচ্চা মুক্তিযোদ্ধা, শ্রেষ্ঠ বাচ্চা মুক্তিযোদ্ধা খেতাবটি 8 নম্বর সেক্টরের সেক্টর কমান্ডার মেজর মঞ্জুর রহমানের। তো আমার এই যুদ্ধ করতে যেয়ে আমার এই বামকানটি শব্দ দূষণে নষ্ট হয়, এখনো নষ্ট। তো সেই জায়গার থেকে আর কি সেই 265 দিন রণাঙ্গনেই আমি ওই বনগা বেনাপোল মুক্ত অঞ্চল ছিল, তো সেই সুবাদে এখান থেকেই আর কি 1600 বারের মতো আমরা সেই জয়ন্তীপুর থেকে ওই রণাঙ্গন, যেখান থেকে মোটরের গুলা ছোড়া হইতো, ওখান থেকে সাদিপুরে আসতাম, আবার ব্যাক করতাম। কোনো দিন 7-8 বারও আর কি আমাদের এই যে যাতায়াতটা করতে হয়েছে। ওই সময়টার মধ্যেই আর কি আমাদের সেই নিয়ামক শক্তি যেটা ছিল, যে এই 7 মার্চ তো বঙ্গবন্ধু ঘোষণা দেন, এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম, জয় বাংলা ইনশাল্লাহ, আসসালামু আলাইকুম, আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। 27 মার্চ 1971, জিয়াউর রহমান সাহেব, কালুরঘাট বেতার কেন্দ্র। আই এম মেজর জিয়াউর রহমান, ডিক্লার দিয়া অন বিহাফ অফ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বাংলাদেশ ইজ ইন্ডিপেন্ডেন্স। আমাদের যেটা মুক্তিযুদ্ধের সময় মেজর মঞ্জুর রহমান বাইনোকুলার দিয়েছিল, আর ওই যে রণাঙ্গনে কেউ মারা গেলে, রেখেতে পড়লে, আনতে না পারলে নিরাপদে গমন করার জন্য যেটা গ্র্যান্ড স্যালুট শিখিয়েছিল, ইন্না লিল্লাহে ও ইন্না ইলাহে রাজিউন। 1971 সালের বীর মুক্তিযোদ্ধা, স্যালুট তোমাকে, লাল সালাম, জয় বাংলা, আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি, যেটা নিয়ামক শক্তি ছিল। এরপরে কি বললেন জানো? অনুষ্ঠান পরিস্থিতিটা পড়ে দিই, তারপরে আপনি এই মাসওয়ারি আমাকে জিজ্ঞাসা করবেন। আমি আজ এই অনুষ্ঠান পরিস্থিতিটা এখান থেকে বলে দিচ্ছি। এখানে মাননীয় প্রধানমন্ত্রী এই যে তারেক রহমান সাহেবের সকল কথাই তো ভাষণ। 13তম জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি সরকার গঠনের পর আজ মাননীয় প্রধানমন্ত্রীর 40তম ন্যাশনাল স্পিচ বা জাতীয় ভাষণ। এখানটাই আর কি আমি পড়ে দিচ্ছি, সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করলে লক্ষ্যে পৌঁছা সম্ভব। প্রধানমন্ত্রী, বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালামু আলাইকুম। এনএসটিভি অনুষ্ঠান পরিস্থিতি, OLNP অনলাইন নিউজ পোর্টাল, ন্যাশনাল প্রোগ্রাম সিরিয়াল নম্বর 736, 28/3/2026, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেবের HPM লিকসার 40, 28/3/2026। আজ আমার যে বিশেষ প্রোগ্রাম 1971 সালের মুক্তিযোদ্ধা, শ্রেষ্ঠ বাচ্চা মুক্তিযোদ্ধা, 265 দিনের বনগা বেনাপোল রণাঙ্গনের যোদ্ধা এম শাহজাহান আলী গোলদারের এই যে 26 মার্চ 1971 হতে আর কি
15ই ডিসেম্বর মধ্যরাতের পর্যন্ত আর কি 265 দিনের যে মুক্তিযুদ্ধ বা জনযুদ্ধ, আমি এম শাহজাহান আলী গোলদার সংক্ষেপে বলবো 25 মার্চ কালো রাত্রি হতে, এখানে যেটা লিখেছেন এইটাই আমাদের আজকে ডেইলি ভিউজের যেটা অনুষ্ঠান সংখ্যা হচ্ছে 1392, এইটা ভিডিও ক্লিপিংস 1388 থেকে 90, 1399 থেকে 1400, আজকে ডেইলি ভিউজ অনুষ্ঠান সংখ্যা 1399 থেকে 1428 মার্চ 2026। আমাদের প্রত্যেকটি 30 সেকেন্ডের একটি অনুষ্ঠান ধরে আজ আমাদের ন্যাশনাল প্রোগ্রাম সিরিয়াল নম্বর এই যে 15,920 থেকে 15,960 আমাদের ইতিমধ্যে গতকাল 27 মার্চ 2026 পর্যন্ত এনএসটিভির ওই যে 15,960টি প্রোগ্রাম আমাদের ইয়ার টাইম সময়টা ব্যয় হয়েছে 30,724 মিনিট 28 মার্চ 2026। এখন আমার এই যে 26 মার্চের আগে আর কি 25 মার্চ কালো রাত্রিতে এই 1971 সালের রণাঙ্গনের এই যে পাকিস্তানিদের যেটা বাঙালিদেরকে স্তব্ধ করার যে মিশনটি, এটা কিন্তু ওই যে যেটা বলা হয় না হঠাৎ করে যুদ্ধ লেগে যায় 25 মার্চ কালো রাত্রি ব্ল্যাক আউট হয় নো। আমি দেখেছি আমাদের যেটা এই যে বেনাপোল সিটি কর্পোরেশনের বেনাপোল গেট যশোরের দিক থেকে, যেটা আমাদের এই বেনাপোল 0 পয়েন্ট থেকে 4.5 কিলোমিটার যশোরের দিকে, এখন যেখানটায় বিজিপি চেকপোস্ট, এটা 4.5 কিলোমিটারের মাথায় এখানটায় একটি আমরাখালী খাল নামে ছোট খাল আছে। ওই খালের পাড় দিয়েই আর কি পাকিস্তানি মিলিটারিরা বড় উঁচু করে আর কি এই জায়গায় মাটির নিচে এবং উপরে মিলে আর কি বাংকার করেছিল। এই জায়গার থেকেই 25 মার্চ রাত্রে যে মোটরের গুলাটা ছড়ে, ওইটা আমাদের এখন যেটা গোলদার বাড়ি, এখন যেটা আর কি এই যে গোলদার সিটি জামে মসজিদ, হোটেল বেনাপোল আবাসিক, এই যে গোলদার সিটি আবাসন, এর পশ্চিম দিকে যেয়ে পড়ে। তখন আমরা যশোরের দিকে আসতে না পেরে 26 মার্চ ফজর নামাজের পর আমরা ইন্ডিয়ার দিকে ধাপিত হই। আমি আপনার ওই সেই এই 26 মার্চ থেকে নিয়ে আমি 265 দিনের কথাটাই বলছি। আমরা এখান থেকে যেয়ে এইটাই কিন্তু আমাদের এই যুদ্ধটা শুরু হয়ে গেল। আমরা তখন ওই সাদিপুর যেয়ে যেটা রণাঙ্গন ছিল, যার নিচে 450টি বাংকার ছিল, 450টি ল্যান্ড ট্যাঙ্কার ঢোকে। এই যে ল্যান্ড ট্যাঙ্কারের এই ছবিটা এখানটাই আছে আর কি। আর একটা তো আমি ওই যে স্লোগান দিতেছি 7 ডিসেম্বর 1971, জয় বাংলা আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। এইটাই আমার মুক্তিযুদ্ধের যে সনদটি আর কি। তখন আমরা ওই যে সাদিপুর যেয়ে আর কি 26 মার্চ হতে এই যে 30 এপ্রিল পর্যন্ত আমরাও নিজেরাও, সাদিপুর গ্রামটাই আমার নানা বাড়ি, যেখানটায় গাছে উঠে দেখার সময় ওই পাশ দিয়ে মিলিটারিদের জিপ গাড়ির চলাচলের জন্য ওই রাস্তা ছিল, যেখান থেকে একদম সীমান্তের কোল ঘেঁষে আর কি ওই বেনাপোল বিজিবি ক্যাম্প হতে রঘুনাথপুর বিজিবি ক্যাম্প, ঘিবা একেবারে ধান্যখোলা, এরপরে হচ্ছে ওই সেই উত্তর সারসাই আর কি ডিহি লক্ষণপুর, এই সীমান্তে যাওয়া যাইতো, ওখান দিয়েই তো সেই ল্যান্ড ট্যাঙ্কার ঢোকে আর কি। এবং এই পাকিস্তানি সেনাবাহিনীদের এই যে কি বলে জিপ গাড়ি যাতায়াত করতো, কিন্তু মুক্ত অঞ্চল ঘোষিত হওয়ার পরে মিলিটারিদের যাতায়াত বন্ধ হলেও ওই রাস্তা দিয়ে মাঝে মাঝে তারা যাতায়াত করতো। এবং এই যে বাচ্চা মুক্তিযোদ্ধা যারা এই যে মুক্তিযোদ্ধার পক্ষের, এদেরকে কিল করতো দেখেছি আর কি ওই রণাঙ্গনে। এমন দিন নাই যে 10 জন এবং 20 থেকে 30 জন আহতদের মধ্যে এখনো অনেকের অ্যাবডোমিন নাই, অর্থাৎ পাকস্থলী, পেটে যাদের গুলি লাগছে বা ল্যান্ডমাইন ওই সাররা লাগছে ইত্যাদি আর কি। এখন যেটাকে বলা হচ্ছে স্নাইপার রাইফেল, এটা কিন্তু এই যে মেশিন গানের এই যে নতুন সংস্করণ নয়, মেশিন গানের আধুনিক সংস্করণ স্নাইপার রাইফেল আর কি। ওই যেটা বহু রকমের, একটা গুলি বের হয় কিন্তু সাররা হয়ে যায় 90 থেকে 110টি। তো মেশিন গানেও ওই রকম আর কি, এক সেনেই 300 না 350 গুলি আর কি
থাকে। তো সেইটা আমার তো বাস্তব অভিজ্ঞতা হয়েছে। আমাদের ওই যে ইয়েটা দিয়েছিল বাইনোকুলার, এবং ওই যেখানতে মোটরের গুলাস ছোড়া হইতো ওখানে একদিন আমরা যখন দেখছি, তখন ওই ইন্ডিয়ান জওয়ানরা বলেছিল এই বাচ্চা লোক দূর যাও, হাট যাও, বোম ফাটেগা মার জায়গা। তখনই ওই যে মেজর মঞ্জুর রহমান 8 নম্বর সেক্টরের সেক্টর কমান্ডার আমাদেরকে বাইনোকুলার দেয় এবং বলে নো, দে আর নট মাইনর, দে আর রিয়েলি ফ্রিডম ফাইটার। তারা এই বাচ্চারা এই যে বাচ্চারা মুক্ত অঞ্চলের আউট জোন থেকে ওই পাকিস্তানিদের জিপ গাড়ি যেখান থেকে গোলাগুলি ছড়ছে বাইনোকুলার দিয়ে দেখবে। রাজাকাররা, সেনাবাহিনীরা মানুষ যাদের মেরে ফেলছে এবং যেসব রাজাকারদের বাড়িঘর যেখানে এসে অবস্থান করে দেখে এসে স্থানীয় কমান্ডার ছিল আমার মরহুম সাবেক সংসদ সদস্য আলী কদর। আমি সরাসরি মেজর মঞ্জুর রহমানের 8 নম্বর সেক্টরের সাথেই আমি মুক্তিযুদ্ধটা করেছি। আমার বাবা মার সাথে আমার যে সনদটা, এটা হচ্ছে ওই যে তৎকালীন ভারতীয় প্রধানমন্ত্রী শ্রীমতী ইন্দিরা গান্ধী প্রত্যায়িত। এরপরে আমরা সেই সাদিপুর বাংকার করেও টিকতে পারলাম না। যেদিন আমার হাতের ওপরে আমার একটি ছোট ভাইকে আমার মা রেখে দুধ আনতে যায়, আমার ওই ভাইটি আমার হাতের ওপরে মারা যায়। এবং প্রতিনিয়ত প্রতিদিন যখন দেখছি মারা যাচ্ছে, আহত হচ্ছে, আহতদের অনেকেই এখনো বেঁচে আছে, যাদের অ্যাবডোমিন নাই, যাদের কারো কান নাই, কারোর হাত নাই, কারোর পা নাই, কারোর চোখ নাই, এরম এখনো অনেকগুলো মানুষ আমার ওই সীমান্ত অঞ্চলে যে 10,000, 6,000 অ্যাডাল্ট, 4,000 আমাদের বয়সটা যাদের ছিল 6 থেকে 11-12-র মধ্যে আর কি। তো এই আমাদের যেটা বাংলাদেশের মুক্তিযোদ্ধা কোটায় যারা স্কুলে ভর্তি হয় এবং মুক্তিযোদ্ধা হওয়ার যোগ্যতাটা হচ্ছে এসএসসি বা সমমান পরীক্ষার সার্টিফিকেটে বয়সটা কমপক্ষে যাদের 5.5 বছর, তাদেরকেই মুক্তিযোদ্ধা ধরা হয়। তখন আমরা আর কি এই যশোরের দিকে আসতে না পেরে আমরা ইন্ডিয়ার দিকে ধাবিত হই। 25 মার্চের থেকেই কিন্তু আমাদের এই যে মুক্তিযুদ্ধ জনযুদ্ধটা শুরু হয়। আমরা মে মাসের প্রথম সপ্তাহে, মার্চ মাসের 26 থেকে 31 মার্চ, এখানে আমি এটা জানতে চাচ্ছি যে আপনার বাস্তব অভিজ্ঞতা। আমি যতটুকু জেনেছি যে 80-র দশকে ঢাকা শহরে পদার্পণ করার পরে টিভিতে দেখছি বা পত্রিকা, যতটুকু মানুষের কাছ থেকে, মুরব্বীদের কাছ থেকে যেটা কালরাত্রির কথা শুনেছি, 25শে মার্চ 1971 সালের ভয়ানক চিত্র বা যেভাবে গণহত্যা হয়েছে, আপনার দৃষ্টিতে দেখা সেই সময় বেনাপোলের কিছু তো স্মৃতি। আমি আমার কথাটাই বলি, এখনো যে গণকবর গুলো আছে, আমার বাড়িটা গোলদাস সিটি, যেটা হোটেল বেনাপোল আবাসিক গোলদাস সিটি জামে মসজিদ, এটা এখন যেটা বেনাপোল স্থলবন্দর, বেনাপোল কাস্টম হাউস, এর 2 এবং 3 নম্বর গেটের উত্তর দিকে আমার গোলদাস সিটিটা আর কি। তো ওই দিন আর কি, যেটা আমি মুরব্বীদের থেকে, আমার আব্বার থেকে শুনেছি আর কি, বাঙালি অবাঙালি মিলে আর কি 3,000-এর মতো মানুষ কিল হয়, যার ভিতরে এই 25 তারিখ কালো রাত্রি, ওই যেদিন ব্ল্যাক আউট করে। তো ওই দিন আমাদের বাড়ি থেকে, আমাদের বাড়িটা তো তখন 14 বিঘা এরিয়া বেষ্টিত, গোলদার বাড়ি তখন। তো এই জায়গাটাই আর কি ওই মধ্যরাতের পর রাত 12:30, 1:45-টার দিকে আর কি, আমি তো তখন এই যে ক্লাস 2-তে পড়লেও স্বাভাবিক মানের যাদের এই যে 15-16 বছর বয়স, তাদের থেকে সীমান্তের একটা ছেলের বয়স যখন 5 বছর হয়, সে কিন্তু অন্যান্য স্থানের থেকে 15 বছরের মতো তাদের মানসিক শক্তিটা, জ্ঞান বুদ্ধিটা ধারণ করেই, কারণ আমাদের ওখান থেকে তো সেই 1947-এর দেশভাগের পর হতে 1971 সাল পর্যন্ত এবং 1971 পরবর্তী আর কি 1979 সাল পর্যন্ত আমাদের আর কি ওই যে ভারতের এই যে হিন্দুত্ববাদী যারা আর কি, এদের সাথে ওই একবার তো একজন আর কি ঠাকুর সে ঘোষণা দিল যে সে ফরিদপুর পর্যন্ত দখল করে নেবে, যে বঙ্গ আন্দোলন করে, বঙ্গ সেনা তাড়ানো, যে আন্দোলনের এই যে লং মার্চের নেতৃত্ব দিয়েছিল এই যে মামুনুলের পিতা এই সাইকুল হাদিস আজিজুল হক। আমি কিন্তু সেই বঙ্গ সেনা তাড়ানোর এই যে অস্ত্র, মানে আগ্নেয় অস্ত্রবিহীন লাঠি সুটা নিয়ে যে সৈনিক, তার অন্যতম একজন এম শাহজাহান আলী গোলদার, শ্রেষ্ঠ বাচ্চা মুক্তিযোদ্ধা 1971-এর। তো যাই হোক আর কি, সেই জায়গাটাই ওই রকমটা, ওই 25 তারিখ আমি বেনাপোলের কথাই বলছি, 3,000-এর মতো কিল হয়েছে
যার 27-28 জন 3টি গণ কবরের মাধ্যমে অর্ধমৃত অর্ধজীবিত অবস্থায় পুঁতে রাখা হয়, যেটা এখন বেনাপোল স্থান বন্দরের 2 এবং 3 নম্বর গেটের মাঝামাঝি আর কি। একে আমরা 2.5 নম্বর গেট বলে থাকি, যার উত্তর দিকে গোলদাস সিটি হোটেল বেনাপোল আবাসিক আর কি। সকালবেলা আবার সেই ফাপড়া কোদাল নিয়ে ওদেরকে মাটি চাপা দিয়ে রাখা হয়। এখনো আমি যখন বাড়িতে যাই ওই জায়গাটায় গেলে আমার গাটা ছমছম করে। এদেরকে সকালবেলা কিন্তু দেখেছি অনেক দিন পর্যন্ত, দেশ স্বাধীনের পরেও আমাদেরকে ওই মাঠে, ওইটা তখন মাঠ ছিল আর কি, ধান চাষ হইতো, আম বাগান ছিল, আমাদের ওই বাড়ি থেকে ওই দিকে যাইতে দিত না আর কি। তারপরে তো যাই হোক আর কি, আমরা সেই সাদিপুর গেলাম, এপ্রিল মাস পুরো ছিলাম। মে মাসের প্রথম সপ্তাহে এই যে যেখান দিয়ে এই ল্যান্ড ট্যাঙ্কার ঢুকতেছে আর কি, এই জায়গা দিয়ে আর কি, এটা তখন বড় রাস্তা হয়ে যায় আর কি। এই রাস্তা দিয়েই আমরা ওই যে ইন্ডিয়াতে যাই। আমরা যাওয়ারও পূর্বে তখন ইন্ডিয়াতে অলরেডি প্রায় 10 লক্ষের ওপরে মানুষ ঢুকে গেছে। আমাদের এই যে বেনাপোল বেষ্টিত, যেটা 70 লক্ষ, তো এই শরণার্থী ছিল শ্রীমতী ইন্দিরা গান্ধী নিবন্ধিত আর কি 30 লক্ষ পরিবার। আমরা সেই 30 লক্ষ পরিবারের এই যে সনদপ্রাপ্ত শরণার্থী আর কি, তখন অলরেডি প্রায় 5 লক্ষের মতো পরিবার কিন্তু ঢুকে গেছে। এরপরে আর কি আমরা যখন যাই ভারতে, ওই সেই মে মাসের প্রথম সপ্তাহে আমরা বনগাঁতে আর রেশন কার্ডটা পাই নাই। তখন আর কি আমাদেরকে ওই যে ভাতজাংলা অর্থাৎ রানাঘাটের জাংশন স্টেশন, এখান থেকেই আমাদের রেশন কার্ড হয়। পরবর্তী পর্যায়ে আমরা আবার ওই সেই জয়ন্তীপুর বালুর মাঠে ফেরত আসি, যেখানটায় আর থেকেই আর কি প্রতিদিন, এমন কোনো দিন নাই 3 বার, আর কমপক্ষে আর কি এই যে কি বলে 6 থেকে 7 বারও যাতায়াত করতে হচ্ছে। সেই হিসাবটা ধরে 265 দিন এখানটায় প্রায় 3000 বারের মতো বাংলাদেশে যাতায়াত করেছি। এবং আজকের যেটা আমি এই যে জয় বাংলা আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি নিয়ামত শক্তি, যেটা আমাদের ছিল 1971 সালের, আজ 28 মার্চ 2026। জয় বাংলা আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি 2603। জয় বাংলা আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি 2604। জয় বাংলা আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি 2605। আলহামদুলিল্লাহ, সেইভাবেই আর কি অনেক মানুষ মরতে দেখেছি। অনেককে আমরা তো আর ওই মারতে পারতাম না রাজাকারদের, তখন আর কি করতাম, ওই যে ধরে এনে দিতাম এবং হাত পা চেটে ধরলে ওই ওপরে আর কি আমরা ঝাঁপ দিয়ে দিয়ে আর কি এই কিল ঘুষি মারার চেষ্টা করেছি আর কি। এখন যারা বলছে মুক্তিযোদ্ধা, আমার সন্দেহ হয় কর্নেল অলিকে নিয়ে, আমার সন্দেহ হয় মেজর আখতারুজ্জামানকে। জনগণ এদের জিজ্ঞাসা করে না কেন? কোন একটা মুক্তিযোদ্ধা যেই দেশটা আনতে যেয়ে আমার বামকানটা নষ্ট হয়েছে, সে সেই যুদ্ধ অপরাধী জামাত ইসলামে যোগ দিতে পারে? সেম জানাই। এইটা একদিন এই আখতারুজ্জামান, এই কর্নেল অলি তো তার ছেলেটাকে নিয়েও ডুবেছে, কেউই কিন্তু পাশ করে নাই। এরা হয়তো ভাবছিল এদেশের জনগণ আমরা জামাতে গেলেই ভোট দিয়ে দেবে। জামাতের এটা ছিল একটা মিথ্যাচার, গীবত। আমি 13তম জাতীয় সংসদ নির্বাচন এছাড়াও ইতিপূর্বে আর কি 1977 সালে জিয়াউর রহমানের হানা ভোটের পুলিং এজেন্ট ছিলাম, বৈষম্য হয়। 1981 সালে জিয়াউর রহমান সাহেব কিল হওয়ার পরে, এরপরে তো এই যে এরশাদ আর কি ক্ষমতাটা জোর করে দখল করে নেয়, তার আগে তো বঙ্গবন্ধুকে কিল করে। এগুলো সব আমি সম্যক অবগত। 1996 সালে আমি বেগম খালেদা জিয়ার 6ষ্ঠ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করি। আমি জিতেছিলাম, আমাকে আসনটি দেয়নি, বিএনপি 2 দিন পরে জিতে নাই, ওটাও বৈষম্য হয়। এরপরে তো আর কি 1990 সালের আন্দোলনে এরশাদের পতনের পর এই সেই বঙ্গবন্ধুর রাষ্ট্রপতি শাসিত সরকারের পরিবর্তে মন্ত্রী পরিষদ শাসিত সরকার, বিএনপি 96 পর্যন্ত তাদের 6ষ্ঠ মেয়াদটা, এই 5ম মেয়াদটা শেষ করতে পারে নাই আর কি। প্রথম জাতীয় সংসদ নির্বাচন দেয় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। 73 সালে বৈষম্য হয়, জিয়াউর রহমান সাহেব দ্বিতীয় সংসদ নির্বাচন দেয় 1979 সালে, সেটাও
বৈষম্য হয়। তৃতীয় চতুর্থ জাতীয় সংসদ নির্বাচন 86-88 সালে এরশাদ দেয়, একটিতে আওয়ামী লীগ সহ সকল দল অংশগ্রহণ করে, আর একটিতে বিএনপি অংশগ্রহণ করে নাই। এরপরে 90 সালের পঞ্চম জাতীয় সংসদ নির্বাচনে এই যে বেগম খালেদা জিয়া সরকার 5 বছর মেয়াদ পূর্তির 4 মাস আগেই ষষ্ঠ জাতীয় সংসদ নির্বাচন দেয় 11 দিনের। সেই নির্বাচনের ইতিপূর্বে সকল সংসদ নির্বাচনে কিন্তু বৈষম্য হয়। 91 সালের নির্বাচনেও বৈষম্য হয়। বৈষম্য এখানটায় হয় নাই, এখানে বিএনপি জিতেছিল, কিন্তু মেয়াদ শেষ করার আগেই 96 সালে ষষ্ঠ জাতীয় সংসদ নির্বাচন দেয়। সেই নির্বাচনে বিএনপি আর জিততে পারে নাই। 96-2001 আওয়ামী লীগ সেই 96-2001-এর মধ্যে যে নির্বাচনে আওয়ামী লীগ যেতে, ওটা সপ্তম জাতীয় সংসদ নির্বাচন ছিল 1996 সালের মে মাসে। তারপরে আর কি এই যে আবার বিএনপি সরকার, তখন আবার একটি পিপুল কনসেনসাস ভোট হয় এই যে 2001 থেকে 2006, যেটাকে গণভোট বলা হচ্ছে। 1977 সালে, 90 সালে একবার হয় পরোক্ষ গণভোট, এবং এই যে 2001 থেকে 6 এই যে তত্ত্বাবধায়ক সরকার নামে আরেকটি পিপুল কনসেনসাস ভোট হয়, সেখানে বিএনপি যেতে। এরপরে তো আর কি সেই অষ্টম জাতীয় সংসদ নির্বাচনের আগে আর কি মঈনুদ্দিন ফখরুদ্দিন সরকার এখানটায় 90 দিনের কথা বলে 2 বছর পরিচালনা করে। এরপরে নবম, দশম, একাদশ, দ্বাদশ, নবমটিও মোটামুটি ছিল, দশম, একাদশ, দ্বাদশ কোনো ভোটই হয় নাই। ভোটের 12টা বাজায় তৎকালীন বৈষম্য সরকার। এরপরে 13তম জাতীয় সংসদ নির্বাচন গণভোট, যেটা চতুর্থ পিপুল কনসেনসাস গণভোট। এটাও এখন শোনা যাচ্ছে বৈষম্য হয়। আমার নিজের সাথেই বৈষম্য হয়েছে। আমার মনোনয়ন পত্রটি স্বতন্ত্র আওয়ামী লীগ তকমা দিয়ে এটা এই বৈধতা দেয়নি। এরপরে প্রধান নির্বাচন কমিশন আপিল, এরপরে হাইকোর্টে আমি রিট মামলা করি 1370। আমার মামলাটির ভোট ছিল 12 ফেব্রুয়ারি 26, আমার শুনানি ছিল মার্চ 2026। যাই হোক আর কি, অতঃপর সেই মে মাসে আবার আমরা যখন ফিরে আসি আর কি, আমাদের প্রতিদিনের রুটিনটাই ছিল আর কি ওই যে জয়ন্তীপুর থেকে বাংলাদেশে আসা। আমরা ওই সকল দেখাশুনো করে খোঁজ খবরটা দিতাম। আর ওখানে একটা রুটিন ছিল, ঈশান নামাজের পর অর্থাৎ রাত 8টার পর হতে 11টা পর্যন্ত প্রতিদিন নিয়মিতভাবে 2 দেশ থেকেই গোলাগুলিটা হতো। এতেই মানুষটা বেশিরভাগ মারা যাইতো আর কি, ওই যে মোটরের গুলাই এবং এই যে মেশিন গানের এই যে ছোড়া গুলিতে। 2 দেশেরই এই যে সীমান্ত অঞ্চলে, যারা মুক্ত অঞ্চলে বিশেষ করে ছিল, এখান থেকে আমরা সেই মে, জুন, জুলাই, তখন প্রচণ্ড বর্ষাকাল, সেই বর্ষার মধ্য দিয়ে অনেক সময় আমরা সাঁতার কেটেও এপার ওপার করতাম। ওই যে জায়গাটা দিয়ে ল্যান্ড ট্যাঙ্কারটা ঢোকে, এই জায়গাটা দিয়েই আর কি এই 300 গজের মতো জায়গা ছিল। তাও এটার উপরে ওই যে তখন আমাদের হাকর নদীতে ওইদিকে তো ইসামতি জোয়ার ভাটাটা ছিল, মাঝে মাঝে জোয়ার ভাটা হলে এই জায়গায়ও পানি উঠে যেত। এই জায়গা দিয়ে বহুবার আর কি ওই যে 1971 সালের ওরা 11 জন ছবিতে দেখবেন এইরকম কাদা পানি পার হয়ে ইন্ডিয়ায় যাচ্ছে সাধারণ মানুষ, মুক্তিযোদ্ধারা। তো এই যা আমাদের বেনাপোল বেষ্টিত এই এলাকায় 1 কোটির প্রায় অর্ধেকের মতো মানুষ বিভিন্ন ক্যাম্পে নদিয়া থেকে নিয়ে 24 পরগনা বেষ্টিত এলাকায় বসবাস করত। এইভাবেই আমাদের এই যে আগস্ট মাসের এই রকমই একটি দিনে আমি এই প্রতিনিয়তই কিন্তু আমাদের যাতায়াত করতে হতো। আমাদের রুটিনই ছিল, কোনো দিন 1 দিন 2 দিন 3 দিন খাওয়া দাওয়া হয় নাই। এর মধ্যে আবার আমাদের ওই যে রিফিউজি ক্যাম্পে মাঝে মাঝে আমার সেজেদুল্লাহ ভাল, শাহাদত হোসেন লাল, এই যে যিনি কমান্ডার আলী কদর সাহেবের নেতৃত্বে মুক্তিযুদ্ধ করেছে, আমি, আমার মা বাবা, আমরা তো আর কি সরাসরি মেজর মঞ্জুর রহমান 8 নম্বর সেক্টরের সেক্টর কমান্ডারের আন্ডারে যুদ্ধ করেছি আর কি। তা ওই জায়গাটাই আর কি এই মুক্তিযোদ্ধারা একটু শুধু ডাইল ভাত খাওয়ার জন্যে মাঝে মাঝে যাইতেন। আমাদের ওই কিন্তু সেই নিয়ামক শক্তিটাই ছিল জয় বাংলা। এর মধ্যে একদিন ওই যে মেজর মঞ্জুর রহমান তো এই 8 নম্বর সেক্টরের যেটা রণাঙ্গনের এই জায়গাটা দেখভাল করার দায়িত্বে ছিল মেজর মঞ্জুর রহমান। তখন ওই আমাদেরকে বাইনোকুলার দিয়েছিল এবং ওই বলেছিল আর কি আমাদের রিপোর্ট করার জন্য। তো ওই গাছে উঠে আমি ওই যে মিলিটারিদের জিপ গাড়িগুলো যাইতো আর কি রঘুনাথপুরের দিকে, তখন ওই দেখার সময় আর কি
আমার মাথার উপর দিয়ে মোটরের গোলা যায়, আমি শব্দ দূষণে এই গাছে বেঁধেছিলাম 2 ঘন্টা কাল। এর একমাত্রই চিকিৎসা ওয়াটার থেরাপি। তখন নিচে নামিয়ে আমার ওই যে মাথায় পানি দেওয়ার পরে আমি হুঁশে আসি। কিন্তু এরপর থেকে আর কি আমার এই বাম কানটা, আমি তো প্রায় 1989 সাল পর্যন্ত একেবারেই শুনতাম না বাম কানে। এরপরে সিএমএইচ গত ফেব্রুয়ারি মাসে বলে দিয়েছে আমার এই কানটি আর ভালো হবার নাই। যাই হোক, আমার এই কানটি এখনো নষ্ট। জয় বাংলা, আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। তারপরে আর কি এইবার কিন্তু যশোর জেলাটা স্বাধীন হওয়ার প্রক্রিয়া অলরেডি শুরু হয়ে গেছে। আমাদের এই রণাঙ্গনের 3.5 কিলোমিটার বেষ্টিত এরিয়ায় নালা করে এর ভিতর দিয়ে 450 বাংকার ছিল এবং 450 ল্যান্ড ট্যাঙ্কার আসে। এটা নভেম্বর মাসের 20 তারিখের দিকে 100টি বিমান 15ই ডিসেম্বর 1971 যশোর ক্যান্টনমেন্ট দখল করে নেয়। যশোর জেলাটা স্বাধীন হয়। তখন আমরা আর কি ওই যে বনগা বেনাপোল, যেটা যশোর কলকাতা রোড বলে, আমরা স্লোগান দিতে দিতে আসি, তোমার দেশ আমার দেশ, বাংলাদেশ বাংলাদেশ, তোমার নেতা আমার নেতা, বঙ্গবন্ধু শেখ মুজিব শেখ মুজিব, জয় হোক বঙ্গবন্ধুর জয় হোক জয় হোক জয় হোক, শ্রীমতী ইন্দিরা গান্ধীর জয় হোক, জয় বাংলা, আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। অতঃপর আর কি আমাদেরকে আমাদের ওই গোলদা সিটি পর্যন্ত যাই। আমাদেরকে ওই 2 ধারে ল্যান্ডমাইন বেষ্টিত থাকার কারণে আমাদেরকে আবার ফেরত আনা হয়। এইটা তো গেল আগস্ট মাস। এইবার সেপ্টেম্বর মাস থেকে এই যে কিছু ঘটনা আছে। তৎকালীন ওই যে ভারতীয় প্রধানমন্ত্রী শ্রীমতী ইন্দিরা গান্ধী তো ওই জুন মাসে আর কি আমাদের ওই বালুরমাঠ জয়ন্তীপুর রিফিউজি ক্যাম্পে এসেছিল, মঞ্চে ভাষণ দিয়েছিল, বলেছিল আর কি এই যে রিফিউজিদের উদ্দেশ্যে, इधर जो जय बांग्ला का मुजीबार का देश का आदमी आ गया और जो भी आने वाला है बिल्कुल के राने खाने देखभाल इंडिया करेगा। ওই রকমটা বঙ্গবন্ধুকে আমি 74 সালে দেখেছিলাম বেনাপোল। ওই বলেছিল বঙ্গবন্ধু, আমি মুজিবর, আমি বেঁচে থাকতে এদেশের একটি মানুষও না খেয়ে মরবে না, প্রয়োজনে বিদেশ হতে খাদ্য এনে এদেশের মানুষকে খাওয়াবো ইনশাল্লাহ। তো যাই হোক আর কি সেখান থেকে নিয়ে এরপরে আমরা তো সেই 7 ডিসেম্বর যশোর স্বাধীন হওয়ার পরে আসি একবার। এরপরে যেদিন চূড়ান্ত বিজয়, এর নভেম্বর থেকেই কিন্তু যশোর জেলাটা রণাঙ্গন, এটা কিন্তু অলরেডি মুক্ত অঞ্চল এবং বাংলাদেশ হয়ে গেছে। তো এখানটাই আর কি এই সেই সময়টাতেই আর কি সেই চিহ্নিত রাজাকাররা, পিস কমিটির চেয়ারম্যান মেম্বার, তাদের ছেলে মেয়ে এখন অনেকেই বেঁচে আছি, এদেরকে চিনি, যারাই এখন আর কি এই যে মুক্তিযুদ্ধটাকে নিয়ে বিতর্কিত করার চেষ্টা করছে। ওই দিকটাই আমাদের যাওয়ার কোনো প্রয়োজনীয়তাটা নাই। এরপরে আর কি আমরা সেই আমাদের ফিরাই নিয়ে যাই। চূড়ান্তভাবে আমরা ভারত থেকে বাংলাদেশে আসি 1972 সালের 22 ফেব্রুয়ারি। এই যেটা আমার যে প্রত্যাগত সনদ 1971 সালের 1972 সালের 21 ফেব্রুয়ারি এই প্রত্যাগত সনদটি আর কি, যেটা বাংলাদেশের তৎকালীন আর কি বেনাপোল ইউনিয়নের আর কি যিনি মুক্তিযুদ্ধের সংগঠক ছিলেন মরহুম আলহাজ মাওলানা আব্দুল হক এই স্বাক্ষরিত, এইটা আমাদের যেটা আমার আব্বা মার সাথে সনদ। এরপরে আমরা 22 ফেব্রুয়ারি 1972 চূড়ান্তভাবে এই বাংলাদেশে আসি ইন্ডিয়া থেকে। ইতিমধ্যে তো 1972 সালের 10 জানুয়ারি বঙ্গবন্ধু ইতিমধ্যে পৃথিবীর 2টি ব্যক্তি কোনো স্থান বা দেশ ক্রিয়েট হওয়ার আগেই রাষ্ট্রপতি, প্যালেস্টাইনের ইয়াসির আরাফাত, বাংলাদেশের এই যে মুজিব ভাই থেকে বঙ্গবন্ধু থেকে ফাদার অব দ্য নেশন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তো সেই জায়গাটাই আর কি 1972 সালের 10 জানুয়ারি সংসদে ঢোকেন সরকার প্রধানমন্ত্রী হিসাবে। 74 সালে বাকশাল রক্ষী বাহিনী গঠন করেন স্বরূপ বাহিনী। 75 সালে বঙ্গবন্ধু কিল হয়। এরপরেই আর কি যে ঘটনা বলেছি, মুস্তাকের সরকার, অনেকগুলো ছোট ছোট সরকার, তারপরে আর কি সেই বঙ্গবন্ধুকে 75-এ কিল করার পরে থেকে নিয়ে এই পর্যন্ত এই যে 2024-এর ছাত্র জনতার সরকার। এখানে যে কথাটি আমার বলার একজন মুক্তিযোদ্ধা হিসাবে, 1971 মানেই বাংলাদেশ, 1971 মানেই মুক্তিযুদ্ধ, 1971 মানেই পাক কালাম হাদিসের আলোকের ধর্মীয় মূল্যবোধের
বাংলাদেশ 1971 মানেই অন্য বিধর্মীদের জন্য, সেকুলারিজমের জন্য বাংলাদেশ 1971 মানেই হচ্ছে মুক্তিযুদ্ধ, 1971 মানেই প্রকারান্তে জনযুদ্ধ, 1971 মানেই 7.5 কোটি মানুষের যুদ্ধ, 1971 মানেই তৎকালীন আর কি এই যে এই কি বলে এখানে আর কি 15 লক্ষ দেশ বিরোধী পরিবার। মুক্তিযুদ্ধ মানে এই এখন যারা এই যে এই মুজাহিদ নিজামী বাদে এখন যে শফিকুর রহমান, আবু তাহের এই রকম যারা বৈষম্যমূলক এরা কিন্তু এই আবু তাহের এবং এই যে শফিকুর রহমান এরা কিন্তু সব ওই আসাম থেকে ওই রোহিঙ্গা হয়ে এই যে ত্রিপুরা হয়ে এই যে বাংলাদেশে করছে আর কি। তো এই জায়গায় এদের নিয়ে আমার কোনো কথা নাই। এরা এবার যেটা করছে এই যে রাজাকার হিসাবে হলেও মুক্তিযোদ্ধাদের সাথেই আর কি এই বাংলাদেশটা আমাদের, আমি এই দেশটা আনতে যে জল জানতো আমার এই কানটাই এখন আমি শুনি না, তামাশা করা হয়। 24-এর আন্দোলনের সময় আমাকে একাধিকবার হেনস্থা করা হয়েছে, সে অনেক কথা আর কি। তো যাই হোক আর কি, এবার আর কি এই যে জামাত ইসলাম ভোটে তো বৈষম্য করেছে 13তম জাতীয় সংসদ নির্বাচনে, তারপরেও তারা যে এই জাতীয় স্মৃতিসৌধে গেছে, জয় বাংলা বলেছে, আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি বলেছে, যে দোয়াটা আমিও করি রাব্বুল আলামিন এই যে 71-এর বীর শহীদদের আত্মার শান্তি কামনা করছি, সকলকে জান্নাত দান করুন, আস্তাগফিরুল্লাহ, আমিন। তো এই জায়গাটাই আর কি এখন আমার এখানে ছোট্ট একটু বলার, সেই 1971 সালের রণাঙ্গনের সমন্বয়ক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম, জয় বাংলা ইনশাল্লাহ, আসসালামু আলাইকুম। মেজর থেকে জেনারেল, জেনারেল থেকে রাষ্ট্রপতি, মরহুম জিয়াউর রহমান, আই এম মেজর জিয়াউর রহমান ডিক্লার্ড দিয়ার অন বিহাফ অফ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বাংলাদেশ ইজ ইন্ডিপেন্ডেন্স। আমরা যারা মুক্তিযুদ্ধ করেছি, শহীদ হয়েছে, বেঁচে আছি, আমাদের যেটা গ্র্যান্ড স্যালুট ছিল ইন্না লিল্লাহে ও ইন্না ইলাইহে রাজিউন। 1971 সালের রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধা, স্যালুট তোমাকে, লাল সালাম, জয় বাংলা, আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। আমরা এই জায়গাটাতেই থাকি। আজকের এই দিনে আমি সেই বীর শহীদদের এবং যারা বেঁচে আছি আমরা সকলের আর কি সুস্বাস্থ্য কামনা করি, শহীদদের আত্মার শান্তি কামনা করি, সকলকে জান্নাত দান করুন। আস্তাগফিরুল্লাহ রাব্বিহি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আজকের আমি এই যে 1971 বিষয়ক আমি মুক্তিযোদ্ধা হিসাবে আমার অনুষ্ঠান, সেই সকল বীর শহীদদের প্রতি আবারও আর কি আমি দুয়াটা কামনা করি, এই যে আস্তাগফিরুল্লাহ, আমিন। আজকের মতো আমার পক্ষ থেকে শেষ করছি। এখন আমাদের এনএসটিভি নিয়মিত যে অনুষ্ঠান, খুব সংক্ষেপে এই যে এনএসটিভি সংবাদ 28 মার্চ 2026, আজ শনিবার। দৈনিক ইত্তেফাক, সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করলে লক্ষ্যে পৌঁছা সম্ভব। প্রধানমন্ত্রী, সংসদে থেকেই জুলাই সনদ কার্যকর করবে জামাত। ঝরে পড়ছে অর্ধেক শিক্ষার্থী, শিক্ষকের ঘাটতি 73%। বেহাল কারিগরি শিক্ষা, ঢাকা ফিরছেন কর্মজীবী মানুষ। দেশ জুড়ে বেপরোয়া কিশোর গ্যাং। শিক্ষকের ঘাটতি আর 23 লক্ষ তো ছাত্রেরও ঘাটতি, জি, সকল ডিসিপ্লিন মিলে আর কি, এসএসসি, ভোকেশনাল, দাখিল ইত্যাদি। জি। আলোচনার মধ্যে বাড়ছে যুদ্ধের পরিধি, টার্গেট নতুন নতুন স্থান। তৃতীয় দিনের উদ্ধার অভিযানে কোনো মরদেহ পাওয়া যায়নি, ফেরিঘাটে বাস ডুবি। উত্তরাঞ্চলে বস্তা সংকট, পানির দামে আলু বিক্রি। মোটামুটি আরও এখানে একটা খবর আছে, পাকিস্তানপন্থী অপশক্তিকে রুখে দিতে হবে, মির্জা ফখরুল। কালোবাজারিরা তেলের সংকট সৃষ্টি করতে চাইছে, জ্বালানি মন্ত্রী। রাজনৈতিক আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এই হত্যাকাণ্ড, র্যাব। মোটামুটি এই ছিল আমাদের আজকের এনএসটিভি সংবাদ এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম। আমাদের যারা বিজ্ঞাপন দিয়ে সহযোগিতা করে থাকে, গ্রাজুয়েট গ্রুপ, গ্রাজুয়েট ইন্টারন্যাশনাল, C&F এজেন্ট, আল মদিনা মানি চেঞ্জার কোম্পানি লিমিটেড,
দি ডেইলি নিউজ স্টার, উইকলি যশোর টাইমস, দৈনিক বেনাপোল, দৈনিক সবাই ডাকে, সাপ্তাহিক বাংলার 21, সাপ্তাহিক 21, আলমদিনা মানি চেঞ্জার কোম্পানি লিমিটেড, হোটেল বেনাপোল আবাসিক, গোলদাস সিটি জামে মসজিদ, গোলদাস সিটি আবাসন। ডেঙ্গু কোভিড সতর্কতায় থাকুন, চিকনগুনিয়া থেকেও সতর্কতায় থাকুন। সিটি কর্পোরেশন প্রতিদিন একবার করে মশার ঔষধ স্প্রে করুন। আলহামদুলিল্লাহ, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। জয় বাংলা, আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি।